তো বাংলা আমরা কোথায় খেতে যাবো এখন? দাদা বৌদি রেস্টুরেন্ট। তো এখানে দুটো পাহাড় আছে, ডান দিকেরটা খণ্ডগিরি আর বাঁ দিকেরটা উদয়গিরি। তো আমরা ট্রাভেল করবো 22896 পুরী হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসে। আর বাইরে যে নর্মাল রেস্টুরেন্ট গুলো আছে বা প্রাইভেট রেস্টুরেন্ট গুলো আছে সেইগুলোর মান কিন্তু একেবারেই বাজে। মানে এবার আমরা যাচ্ছি হচ্ছে বাঙালির সব থেকে প্রিয় ডেস্টিনেশন, টুরিস্ট ডেস্টিনেশন জগন্নাথ ধাম পুরী। ডিসেম্বর 2023 শুরু হচ্ছে বন্ধুচলের আরো একটা নতুন ট্যুর। এবার আমরা যাচ্ছি হচ্ছে বাঙালির সব থেকে প্রিয় ডেস্টিনেশন, টুরিস্ট ডেস্টিনেশন জগন্নাথ ধাম পুরী। আমরা এখন আছি সাঁতরাগাছি স্টেশনে। আমরা জার্নি করব 02837 সাঁতরাগাছি পুরী স্পেশাল এক্সপ্রেসে। আমাদের গাড়ি 8:30টার সময়। এখন আমরা পৌঁছে গেছি, প্রায় হাতে এখনো 1 ঘন্টা টাইম, তাই একটু আশপাশটা ঘুরে জার্নি করব। তো দেখতে থাকো। ট্রেন চলতে শুরু করতেই খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে আমাদের আজ বিশাল আয়োজন। আজকে আমাদের আয়োজন হচ্ছে পরোটা, তার সাথে আলুর দম, চাউমিন, মিষ্টি, বিশাল ব্যাপার, তাই তো শুভ? দীঘা থেকে যখন ঠিক বেরোচ্ছিলাম তখন প্ল্যান করছিলাম যে নেক্সট কোথায় যাওয়া যায়। তো বাঙালি যে হিসাবে যায় দীঘা, পুরী, দার্জিলিং, তো আমরা সেই হিসাবেই মোটামুটি শর্টেড এগোচ্ছি। তো ফুললি শর্টেড। খাওয়া দাওয়া শেষ হওয়ার পর শুরু হলো জমিয়ে তাস খেলা। আমাদের ট্রেন এসে পৌঁছালো খড়গপুর জংশন, ঘড়িতে 10:15। আমাদের ট্রেন নেক্সট থামবে হচ্ছে বালাসোর, ওড়িশার বালাসোরে। এরপর ওড়িশাতে ঢুকে যাবে ট্রেন। তো আমরা ডিনার ডান, আমরা এবার ঘুমিয়ে পড়বো। আপনাদের সাথে নেক্সট দেখা হবে পুরী স্টেশনে গিয়ে। ততক্ষণের জন্য গুড নাইট। গুড মর্নিং ফ্রম পুরী। আজ 23শে ডিসেম্বর 2023। আমরা 2 ঘন্টা দেরিতে, 4:30 আমাদের নামানোর কথা ছিল, তার 2 ঘন্টা দেরিতে আমরা এসে পৌঁছলাম পুরীতে। তো এবার জগন্নাথ ধাম এক্সপ্লোর করার পালা। এই আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে। 30 টাকার বিনিময়ে 4 পিস লুচি আর ঘুগনি দিয়ে সকালের ব্রেকফাস্ট সারলাম স্বর্গদ্বারের সামনেই একটি ছোট্ট দোকানে। ব্রেকফাস্ট করে চলে গেলাম সমুদ্রে স্নান করতে। প্রায় 1 থেকে 1.5 ঘন্টা স্নান করে ফিরে এলাম হোটেলে। আচ্ছা, এইবারে আমার সাথে এসছে, আপনারা সবাই অলরেডি দীঘার ভিডিওতে ওদের সবাইকে চেনেন। এই যে আমাদের বাংলা জয়, আর এই হচ্ছে শুভ। তো আমরা সকাল থেকে এসে বিচের ধারেই প্রথমে ঘুরছিলাম অনেকক্ষণ। বিচের ধারে ঘুরে ব্রেকফাস্ট করে একটু সমুদ্রে স্নান টান করে এসে এখন যাচ্ছি হচ্ছে লাঞ্চ করতে। প্রচুর খিদে পেয়েছে। তো বাংলা আমরা কোথায় খেতে যাবো এখন? দাদা বৌদি রেস্টুরেন্ট, খুব ভালো বাঙালি খাবার পাওয়া যায়। এখন পেট পুজো হবে, পেট পুজো। তো ওর রেকমেন্ডেশনে আমরা যাচ্ছি দাদা বৌদির হোটেলে খেতে। তো দেখা যাক, আমাদের কলকাতার দাদা বৌদি তো খুবই ফেমাস বিরিয়ানি, এবার দেখা যাক পুরীর দাদা বৌদির খাবার কিরকম।
আমাদের এখানে অলরেডি আমাদের চ্যানেলে হরিদ্বারের দাদা বৌদির হোটেলের খাবারও আপনারা দেখেছেন। তো এবার দেখা যাক যে পুরীর দাদা বৌদির খাবার কেমন হয়। দাদা বৌদির রেস্টুরেন্টে দাম একটু বেশি থাকলেও খাবার কোয়ালিটি ছিল খুবই ভালো। আর এটাই ছিল আমাদের হোটেল ববি হাউস, স্বর্গদ্বার থেকে পায়ে হেঁটে মাত্র 10 মিনিটের দূরত্বে। এই হলো আমাদের রুম। একটা ডাবল বেড আছে কিং সাইজ, আর একটা সিঙ্গেল বেড এরকম। আর এই রুমের স্পেস মোটামুটি ঠিকঠাক সাইজের। এখানে একটা কিচেন আছে, যেটাকে আমরা ব্যাগ রাখার জায়গা হিসেবে ইউজ করেছি। যাই হোক, আর এই হচ্ছে ওয়াশরুম, পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম। তো এই রুমটা আমাদের টোটাল খরচ পড়েছে পার নাইট 2750 টাকা, যেটা এখনকার টাইমের জন্য ঠিকঠাক, কিন্তু অ্যাকচুয়ালি অনেকটাই বেশি। কিন্তু এখন পুরীর যা অবস্থা, সেই ক্ষেত্রে কিছু করার নেই। মানে এরকমই রেট। বেসিক হোটেলগুলো 2500-3000 টাকা যেতে, একটু পরিষ্কার রুম নিতে গেলে এই রেটটা ঠিক আছে। এখন এমনি পরিষ্কার পরিচ্ছন্ন ছিল যথেষ্ট। সন্ধে হতেই বেরিয়ে পড়লাম পুরী শহরটাকে পায়ে হেঁটে ঘুরে দেখতে। চেখে দেখলাম পুরীর সমুদ্রের ধারের বিভিন্ন রকমের স্ট্রিট ফুড। রাতে ডিনার সারলাম দাদা বৌদি রেস্টুরেন্টের তরকা আর গরম গরম রুটি দিয়ে। রুটি তরকা খাওয়ার পর চেখে দেখলাম ওড়িশার বিখ্যাত মিষ্টি ছানা পোড়া। গুড মর্নিং ফ্রম পুরী, 24 ডিসেম্বর 2023। ঘড়িতে সকাল 6টা। আমরা বেরোচ্ছি পুরীতে সাইট সিন করতে। আমাদের অ্যাকচুয়ালি ওটিডিসি বুক করা আছে, ওটিডিসির যে বাস রাইডটা হয়, তো ওটা বুক করা আছে। আমরা ওই দিকেই এখন যাচ্ছি, পান্থনিবাসের দিকে। তো টোটো নেব আমরা। টাকার বিনিময়ে টোটো নিয়ে পৌঁছে গেলাম পান্থনিবাসের সামনে। আমরা ব্রেকফাস্ট করলাম একটা লোকাল ফুড শপে। দেন এখন আমাদের ফার্স্ট ডেস্টিনেশন ওটিডিসি ট্যুরে হচ্ছে ভুবনেশ্বর। ভুবনেশ্বরে শান্তিস্তূপ বা হোয়াইট পিস প্যাকোটা যেটা, সেটা দেখতে যাচ্ছি আমরা। আমরা পৌঁছে গেছি আমাদের ফার্স্ট ডেস্টিনেশন, অর্থাৎ ধৌলিগিরি বা শান্তিস্তূপা। ভুবনেশ্বর থেকে মাত্র 7 কিমি দক্ষিণে অবস্থিত ধৌলিগিরি শান্তিস্তূপাকে কলিঙ্গ যুদ্ধ শেষ হওয়ার পর সম্রাট অশোকের বৌদ্ধ ধর্ম গ্রহণ করার প্রতীক হিসাবে তৈরি করা হয়। এই শান্তিস্তূপা থেকেই দেখতে পাওয়া যায় পাশে বয়ে চলা দয়া নদীকে, যা একসময় রক্ত নদী নামে পরিচিত ছিল। কলিঙ্গ যুদ্ধের সময় এত রক্ত বয়েছিল যে নদীর রং লাল হয়ে গেছিল। এই জায়গার শান্তি সত্যি আপনাকে মুগ্ধ করে তুলবে। আমরা এলাম আমাদের নেক্সট ডেস্টিনেশন ভুবনেশ্বরের লিঙ্গরাজ মন্দির। আমরা মন্দিরের ভেতরে ঘুরে এলাম। মন্দিরে অ্যাকচুয়ালি মোবাইল বা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস অ্যালাউড নেই। তো আমার পেছনেই আপনারা দেখতে পাচ্ছেন লিঙ্গরাজ মন্দির। আমরা জাস্ট ভেতর থেকে ঘুরে ঠাকুরের দর্শন করে এলাম। বিশ্বাস করা হয় 1100 শতকে সোমবংশীয় রাজারা এই লিঙ্গরাজ মন্দির তৈরি করেন। এই লিঙ্গরাজ মন্দিরের উচ্চতা 180 ফুট বা 55 মিটার। উৎসবের সময় প্রায় লক্ষাধিক মানুষের সমাগম ঘটে এই লিঙ্গরাজ মন্দিরে।
আমরা পৌঁছে গেছি আমাদের নেক্সট ডেস্টিনেশন খণ্ডগিরি উদয়গিরি। তো এখানে দুটো পাহাড় আছে, ডান দিকেরটা খণ্ডগিরি আর বাঁ দিকেরটা উদয়গিরি। তো আমরা এখন দেখা যাক কোনটায় উঠি, সামনে কি ডিসাইড করবো। আমরা খণ্ডগিরিতে উঠলাম। নিচে বেসিক্যালি আমাদের কোয়েশ্চেন ছিল কোনটা বেশি চ্যালেঞ্জিং একটু হলেও, তো বললো যে খণ্ডগিরিটা। তো আমরা উঠলাম, বাংলা উঠেছে আমাদের সাথে। তো ভিউ এখান থেকে খুব সুন্দর, এখান থেকে উদয়গিরি পাহাড়টা দেখা যায়, ও পাশে এয়ারপোর্টটাও দেখা যাচ্ছে, সুন্দর বেশ। উদয়গিরিতে আছে 18টি গুহা আর খণ্ডগিরিতে আছে 15টি গুহা। বিশ্বাস করা হয় রাজা খড়বেলার আমলে জৈন সন্ন্যাসীদের জন্য এই গুহাগুলি তৈরি করা হয়। এই গুহাগুলি এখন ASI অর্থাৎ আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া দ্বারা নিয়ন্ত্রিত এবং দেখভাল করা হয়। এখানে প্রবেশ মূল্য লাগে মাথাপিছু 25 টাকা। পাহাড় থেকে নেমে এসে দেখলাম এক ফল বিক্রেতা শশা বিক্রি করছে। ব্যাস আর কি, আমরাও শশা খাওয়াতে মন দিলাম। আমাদের পরবর্তী গন্তব্য ছিল নন্দনকানন জুলজিক্যাল পার্ক। ভুবনেশ্বরের অন্যতম প্রধান টুরিস্ট অ্যাট্রাকশন এই নন্দনকানন। 1080 একর বিস্তৃত এই চিড়িয়াখানাটিতে প্রায় 157 ধরনের পশু পাখি দেখতে পাওয়া যায়। এই চিড়িয়াখানাতে মাথাপিছু টিকিট খরচ হচ্ছে 50 টাকা করে। চিড়িয়াখানা মানেই সেই ছোটবেলায় ফিরে যাওয়া, বাঘ, সিংহ, গন্ডার দেখার জন্য সেই এক্সাইটমেন্ট। গাইড ভাই আমাদের খুব সুন্দর করে মজার ছলে ঘুরিয়ে দেখালেন নন্দনকানন। আমরা নন্দনকানন দেখে কোনারক এসেছিলাম। এই কোনারক সান টেম্পল দেখলাম, দেখে বেরোলাম। অনেক ধ্বংস, অনেক সৃষ্টি সাক্ষী এই কোনারক মন্দির, বেশ ভালো লাগলো দেখে। এরপর আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে চন্দ্রভাগা বিচ। আচ্ছা, আরেকটা কথা, আমরা এই যে OTDC ট্যুরটা করছি, OTDC ট্যুরটায় কত খরচ হয়েছে বা কিভাবে আপনারা বুক করবেন সেই ডিটেলসটা আমি বলে দেবো। কোনা শব্দের অর্থ হলো কোণ আর অর্ক শব্দের অর্থ হলো সূর্য। এই দুই শব্দ মিলেই কোনারক শব্দের সৃষ্টি। স্যান্ডস্টোন দিয়ে নির্মিত এই মন্দিরটি তৈরি করেন রাজা নরসিংহদেব। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট তকমা পাওয়া এই কোনারক মন্দির ওড়িশা তথা ভারতের অন্যতম দর্শনীয় স্থান। কোনারক মন্দিরের প্রবেশ মূল্য মাথাপিছু 40 টাকা। তাহলে আপাতত এগানো যাক আমাদের নেক্সট ডেস্টিনেশন অর্থাৎ চন্দ্রভাগা বিচ। চন্দ্রভাগা বিচে পার্কিং এর সমস্যা থাকায় আর নামার সুযোগ হলো না। বাসে বসেই উপভোগ করলাম চন্দ্রভাগা বিচ। তারপর আমরা গেলাম রামচণ্ডী মন্দিরে। তারপরে আমরা গেলাম আমাদের OTDC ট্যুরের শেষ ডেস্টিনেশন স্যান্ড আর্ট মিউজিয়ামে। এই স্যান্ড আর্ট মিউজিয়ামের নির্মাতা বিখ্যাত স্যান্ড আর্টিস্ট সুদাম প্রধান। এই স্যান্ড আর্ট মিউজিয়ামের প্রবেশ মূল্য মাথাপিছু 30 টাকা। আচ্ছা, OTDC ট্যুরটার ব্যাপারে কয়েকটা ইনফরমেশন বা মন্তব্য যদি বলা যায়। ফার্স্ট অফ অল যদি আমরা ভাবি যে ট্যুরটা কি করা উচিত, তো যারা পুরী সাইট সিইং করেনি তাদের জন্য আমি ডেফিনেটলি বলবো ট্যুরটা করা উচিত। কারণ একটা দিনের মধ্যে পুরো 9টা ভালো ভালো ডেস্টিনেশন বা ভালো ভালো টুরিস্ট স্পট কিন্তু কভার ওরা করে দিচ্ছে। এইবার যদি বলি কমফর্টের ব্যাপারে, ডেফিনেটলি বাসটা খুব সুন্দর ছিল, সিটিং অ্যারেঞ্জমেন্টসও ভালো, সিট কমফর্টেবল, লেগ স্পেসও ভালো, এসিও ভালোই ছিল, কিন্তু যথেষ্ট হেকটিক হয়ে যায়। কারণ যেহেতু অনেকটা লোকেশন বা অনেকটা ডিস্টেন্স ওরা কভার করছে, তো বেশ অনেকটাই হেকটিক হয়ে যায় শেষের দিকটাতে। স্পেশালি যখন ওরা নন্দনকানন থেকে কোনারকের দিকে আসে, প্রায় মাঝখানে রাস্তাটা 80 কিলোমিটারের মতো, তো ওই জায়গাটাও কিন্তু অনেকটা দূর। যারা ট্রাভেল করতে ভালোবাসেন, যারা ঘুরতে ভালোবাসেন বা বাসে কোনো অসুবিধা হয় না, তাদের জন্য কিন্তু খুবই ভালো।
কিন্তু যারা ট্রাভেল করতে অতটা পছন্দ করেন না বা বয়স্ক লোক আছে সাথে, তাদের ক্ষেত্রে একটু অসুবিধা হতে পারে ট্রাভেলের ক্ষেত্রে, বাট কমফর্ট কিন্তু খুবই ভালো। আচ্ছা, আরেকটা যদি কথা বলি যে গাইডের ব্যাপারটা, গাইড আমাদের সাথে যিনি ছিলেন খুবই ভালো গাইড ছিলেন, খুবই হেল্পফুল ছিলেন। উনি প্রত্যেকটা জায়গার ব্যাপারে প্রপার ইনফরমেশন উনি দিয়েছেন। এছাড়াও আমাদের কিভাবে গেলে সুবিধা হয় বা রোড ম্যাপ একটা ছোট্ট তৈরি করে দেওয়া, সেইগুলোর ব্যাপারেও কিন্তু খুব হেল্প করেছেন। তো সেই দিক থেকে বিগ থামস আপ। এছাড়া যদি বলি আমরা সকাল 6:30 রওনা দিয়েছিলাম, আমরা এসছি কিন্তু সন্ধ্যে 7:30টায়। তো লাস্ট 2-3টে ডেস্টিনেশনে আমাদেরও কিন্তু একটু টায়ার্ড লাগছিল, বাট আমরা প্রত্যেকটা ডেস্টিনেশনই কভার করেছি। তো ডেফিনেটলি আপনারা করতে পারেন। 535 টাকা আপনারা এখানে এসে বুক করতে পারেন। অনলাইন যে পরিষেবাটা ছিল সেটা এখন কয়েকটা দিনের জন্য চলছে না, তো অফলাইনই বুক করতে হবে। আর যেটা আমি অলরেডি বলছিলাম যে 145 টাকা যদি আপনারা গাইডকে দিয়ে দেন, তাহলে আপনাদের টিকিটিং এর ক্ষেত্রে কিন্তু আর কোনো হ্যাসেল সহ্য করতে হবে না, পুরোটাই কিন্তু উনি ব্যবস্থা করে দেবেন। তো এটাই হচ্ছে ব্যাপার। ডেফিনেটলি ওয়ার্থ ইট আমি বলবো, বাট একটু হেক্টিক হয়। বাট যারা ঘুরতে চান বা সাইট সিনটা কমপ্লিট করে দেখতে চান, তাদের ক্ষেত্রে কিন্তু এটা বেস্ট অপশন। সাইট সিন তো শুধু করলেই হলো না, তাদের ইম্পর্টেন্স গুলো জানাটা দরকার। ওনারা কিন্তু খুব সুন্দর করে প্রত্যেকটার ইনফরমেশন দিয়ে থাকেন। তো ডেফিনেটলি আপনারা কিন্তু করতে পারেন। আচ্ছা, আরেকটা কথা, খাওয়া দাওয়ার ব্যাপারটা যদি সারাদিন বলি আপনারা কিভাবে ম্যানেজ করবেন। ব্রেকফাস্টের জন্য ওরা গাড়ি স্টার্ট করার আধা ঘন্টা পরে কিন্তু একটা রোড সাইডে ধাবাতে দাঁড় করিয়েছিল। সেখানে খাবার দাবার যথেষ্ট ভালো ছিল, মানে ঠিকঠাক ছিল, খাওয়ার মতো। লুচি ছিল, তরকারি ছিল, মুড়ি ছিল বা ধোসা ছিল, খাবার দাবার ঠিকঠাক ছিল। কিন্তু সমস্যাটা হচ্ছে লাঞ্চের জন্য ওরা দাঁড় করিয়েছিল নন্দনকাননে। নন্দনকাননে মানে সাফারি করার পর বা ঘোরার পরে ওরা ঘন্টাখানেক দিয়েছিল লাঞ্চ করে নেওয়ার জন্য। এইবার নন্দনকাননে ওটিডিসির একটা রেস্টুরেন্ট আছে, কিন্তু ওটিডিসির যে রেস্টুরেন্টটা আছে সেটাতে এক্সট্রিম ভিড় ছিল। স্বাভাবিকভাবে ওটাই গভর্নমেন্ট যেহেতু, বা দামটাও কিছুটা কম, খাওয়ার টেস্টও ঠিকঠাক, ওটা সবাই টার্গেট করে। তো সেই ক্ষেত্রে ওটার ক্ষেত্রে বাইরে কিন্তু বেশ কিছুটা লাইন ছিল, তো ওটাতে খাওয়া কিন্তু পসিবল হয়নি আমাদের জন্য। আর বাইরে যে নর্মাল রেস্টুরেন্ট গুলো আছে বা প্রাইভেট রেস্টুরেন্ট গুলো আছে, সেইগুলোর মান কিন্তু একেবারেই বাজে। মানে প্রত্যেকটা রেস্টুরেন্টের ক্ষেত্রেই আমি বলছি, ইচ অ্যান্ড এভরি রেস্টুরেন্ট খাবার দাবার কোয়ালিটি খুবই বাজে। তো সেই জায়গাটা কিন্তু আপনাদের একটু ম্যানেজ করতে হবে। সেটা আপনারা কম খাবার দাবার খাবেন বা বেসিক কিছু স্ন্যাক্স আইটেম কিনে নেবেন, সেই জায়গাটা কিন্তু ম্যানেজ করতে পারেন। যদি আপনারা ওই কোয়ালিটি রেস্টুরেন্ট গুলো খেতে পারেন সেটা আলাদা ব্যাপার, বাট মনে হয় আমার যে ওইগুলো কিন্তু খাওয়া পসিবল নয়। তো এই ব্যাপারটা কিন্তু আপনাদের একটু ম্যানেজ করতে হবে। সেই দিন রাত্রে ডিনার সারলাম স্বর্গদ্বারের কাছে অবস্থিত সুদীপা রান্নাঘর রেস্টুরেন্টে। আজ 25 ডিসেম্বর 2023, সবাইকে বড়দিনের শুভেচ্ছা, মেরি ক্রিসমাস সবাইকে। সকাল সকাল উঠে আমরা প্রথমেই চলে গেলাম জগন্নাথ মন্দিরে পুজো দিতে। 4 ধামের এক ধাম জগন্নাথ ধাম পুরী। বিশ্বাস করা হয় ভগবান শ্রীবিষ্ণু মানব কল্যাণের উদ্দেশ্যে ধ্যান করেন বদ্রীনাথে, তিনি বিশ্রাম করেন দ্বারকাতে, স্নান করেন রামেশ্বরমে এবং খাবার খান জগন্নাথ ধাম পুরীতে। 213 ফুট উচ্চতা বিশিষ্ট মন্দিরটিতে শ্রীবিষ্ণু পূজিত হন জগন্নাথ রূপে, তার সাথে পূজিত হন বলরাম ও সুভদ্রা। এখানে ঠাকুরের মূর্তি কাঠের তৈরি এবং তা বেশ কয়েক বছর অন্তর অন্তর বদলানো হয়। বিশ্বাস করা হয় আজও জগন্নাথ দেবের হৃৎপিণ্ড বসবাস করে এই জগন্নাথ ধাম পুরীতে। তাই তো প্রত্যেক দিন লাখো লাখো মানুষের ভিড় জমে এই জগন্নাথ ধামে। জগন্নাথ মন্দির নিয়ে বেশ কিছু তথ্য আছে যার ব্যাখ্যা আজও বিজ্ঞান দিতে পারেনি। সেরকমই একটি তথ্য হলো আজও মন্দিরে ছায়া পড়তে দেখা যায় না। মন্দিরের পতাকা আজও হাওয়ার বিপরীত দিকে বইতে দেখা যায়। তো আজ আমাদের আরো একটা ট্যুরের শেষ দিন। আমরা পরশুদিন পুরী এসেছিলাম, কাল তো সারাদিন ট্যুর করে সাইট সিন করে কেটে গেছে, আর আজ হচ্ছে শেষ দিন। আমাদের আজ ট্রেন আছে বন্দে ভারত এক্সপ্রেস, আমরা পুরী হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসে ট্রাভেল করব। এবার ব্যাপারটা হচ্ছে আমরা এতদিন ধরে একসাথে আছি, ছোট থেকে বড় হয়েছি, কোনোদিন কোনো ট্যুর করিনি। 2023-এ দাঁড়িয়ে অলরেডি আমরা কিন্তু 2টো ট্যুর করে নিলাম। একটা দীঘা হয়েছে, আপনারা অলরেডি দেখেছেন, নেক্সট পুরীও ঘোরা হয়ে গেল।
তাহলে এরপর কি বা এই ট্যুরটা কার কিরকম লাগলো সেই ব্যাপারটা একটু সবার থেকে কথা বলবো। নেক্সট আমাদের যেটা ইচ্ছা আছে সেটা হচ্ছে নর্থ ইন্ডিয়া যাবার, ট্রাই করবো যদি দিল্লি, আগ্রা, মথুরা, বৃন্দাবন এটা করতে পারি তো। একটু জোরে বল। এলস না হলে, নিতান্তই না হলে তাহলে নর্থ বেঙ্গল, দার্জিলিং, গ্যাংটক, কালিম্পং ওটা ট্রাই করবো করার। আর এই ট্যুরটা কেমন লাগলো? এটার তো কোনো কথাই নেই, বাট একটু হেক্টিক হয়ে গেছে যেহেতু মানে খুব শর্ট টাইমের জন্য এসেছি, সবার অফিস আছে তাই জন্য, কারোর পড়াশোনা আছে সেই জন্য বেশি এক্সটেন্ড করতে পারিনি। বাট স্টিল নেক্সট যে আপকামিং ট্রিপটা করবো সেটা একটু টাইম নিয়ে বেরোবো যাতে এই হেক্টিকটা আমাদের না ফেস করতে হয়। জয় গেলে মজা তো খুবই হয়েছে, আসা থেকে শুরু করে এখন যাওয়া মজা সত্যি খুব ভালো হয়েছে। দেখা যাক কি হয়, এখনো ব্রেকফাস্ট বাকি, ব্রেকফাস্ট করবো, তারপর এখনো কেনাকাটা আছে, মজা কিনতে হবে। আর নেক্সট কোথায় যাওয়া? নেক্সট তো আমরা ঠিক করেছি আপাতত যে নর্থ যাবো, দেখা যাক প্ল্যান হোক কতদিন হয় সম্ভব, তবে যাওয়া তো হবে অবশ্যই, নর্থই হবে, দেখা যাক। বাংলা থেকে বল। আমাদের আজকের এই বড়দিনের লাস্ট দিন, আগে আমরা একটু সামনে আরে জোরে বল। তো বড়দিন আমরা আগে কলকাতাতেই কাটাতাম, ইকো পার্ক যেতাম। তো পুরীতে 25 তারিখে বড়দিন আমরা প্রথমবার পুরীতে, কিছু ঘন্টা পর আমাদের अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना है। নেক্সট কোথায় যাবি? নেক্সট তো দার্জিলিং, গ্যাংটক যাওয়ার ইচ্ছা আছে আরেকবার। আমি তো আরেকবার গেছি, আর একবার যাওয়ার ইচ্ছা আছে। আচ্ছা তো আজকে আমাদের মোটামুটি এই রুম আমরা ছেড়ে দিচ্ছি, আমাদের 8টায় চেক আউট, অলরেডি 7:55 বাজে। তো এবার আমরা গিয়ে ব্রেকফাস্ট করবো, দেন এদিক ওদিক ঘুরে টুকটাক কিছু কেনাকাটি আছে, কেনাকাটি করে আমরা ট্রেনে উঠবো, তারপর আরো একটা ট্যুর শেষ দিনের ব্রেকফাস্ট সারলাম সুদীপার রান্নাঘরে গরম গরম লুচি আর আলুর তরকারি দিয়ে। ব্রেকফাস্ট সেরে খাজা কিনতে চলে গেলাম অত্যন্ত বিখ্যাত কাকাতুয়া মিষ্টান্ন ভান্ডারে। এখানে খাজার দাম পড়ল 200 টাকা প্রতি কেজি। আমরা ট্রাভেল করব 22896 পুরী হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসে। আমাদের টোটাল কিলোমিটার পড়ছে 500, আর মাঝখানে স্টেশন পড়বে 7টা। তো বেসিক্যালি যেদিন থেকে বন্দে ভারত এক্সপ্রেস অ্যানাউন্স হয় এই রুটে বা এনজেপি রুটে, সেদিন থেকে একটা ইচ্ছা ছিল যে এই এক্সপ্রেসে বা এই ট্রেনটাতে ট্রাভেল করব। তো আজ সেটা ফুলফিল হবে। তো আপনারাও দেখতে থাকুন বন্দে ভারত এক্সপ্রেসের এখন কি সিচুয়েশন, কি খাবার দিচ্ছে, কিরকম ভাবে যাচ্ছে সেটা জানাচ্ছি। ট্রেন চলতে শুরু করার আধ ঘন্টার মধ্যেই দিয়ে দেওয়া হলো লাঞ্চ। লাঞ্চে ছিল ভাত, ডাল, চিকেন, একটি তরকারি, চাটনি, দই এবং অবশ্যই আইসক্রিম। এছাড়াও ছিল 2 পিস করে পরোটা। খুর্দা রোড, ভুবনেশ্বর, কটক একের পর এক স্টপ অতিক্রম করতে করতে এগিয়ে চলল বন্দে ভারত এক্সপ্রেস। আর আমরাও জানলার বাইরের দৃশ্য দেখতে দেখতে উপভোগ করে এগিয়ে চললাম। বিকেল না হতে হতেই প্রথমে দেয়া হলো 1 কাপ করে গরম চা, আর তার কিছুক্ষণ পরেই চলে এলো বিভিন্ন রকমের স্ন্যাক্স আইটেম। স্ন্যাক্সের মধ্যে ছিল চিড়ে ভাজা, তার সাথে ছিল খাস্তা কচুরি, ফ্রুট জুস এবং আরো কিছু আইটেম। দেখতে দেখতে নির্ধারিত সময়ের 19 মিনিট আগে বন্দে ভারত এক্সপ্রেস ঢুকে গেল হাওড়া স্টেশন।
ট্রেন থেকে নেমে আমরাও প্ল্যাটফর্ম ধরে এগোতে থাকলাম। শেষ হয়ে গেল আরও একটা ট্যুর। এই হাওড়া স্টেশন বা শিয়ালদা স্টেশনে নেমে বাড়ি ফেরার পথটা হয়তো সব থেকে কঠিন সময়, কিন্তু তার সাথে মনে একটা আনন্দও থাকে, বেশ কয়েকদিন পরে বাড়ি ফেরার আনন্দ। আজকের গল্প এখানেই শেষ। আবার দেখা হবে অন্য কোনো ট্যুরে অন্য কোনো গল্প নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করতে একেবারেই ভুলবেন না। তাতে আমরা যখনই কোনো ভিডিও দেব তার নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। ধন্যবাদ।